শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী এই বইটি থেকে পদার্থ অধ্যায় 4 এই চ্যাপ্টারটি পড়াবো, এই অধ্যায়টি পড়াবো। এই অধ্যায়টির 37 থেকে 44 পৃষ্ঠা পর্যন্ত আমি আগের ভিডিওতে বলেছি। এবার আমি 45 পৃষ্ঠা থেকে শুরু করব। অনেক বড় চ্যাপ্টার, একটা ভিডিওতে হয় না। 5 রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এক বা একাধিক পদার্থ মিলে কি হয়, অন্য এক বা একাধিক ভিন্নধর্মী পদার্থ তৈরি করে, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। মানে পদার্থ থেকে পদার্থের তৈরি করতে হবে, ঠিক আছে। দুধ থেকে দই, যেমন দুধ থেকে দই হয়। ফলমূলে পচন ধরা, তারপরে হচ্ছে পাতার রং পরিবর্তিত হওয়া, মোমবাতি জ্বলা, আতশবাজি পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। যেমন দুধ থেকে আমাদের দই হয়, ফলমূল পচে যায়, তারপরে হচ্ছে পাতার রং পরিবর্তন হয়, এগুলি সবই রাসায়নিক পরিবর্তনের কারণে হচ্ছে, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তন কি কাজ? বাস্তব জীবনে ঘটে যাওয়া রাসায়নিক পরিবর্তন শনাক্তকরণ। যা করতে হবে: 1 চারপাশে যে সব পরিবর্তন হতে দেখি তার মধ্যে কোনগুলো রাসায়নিক পরিবর্তন তা পাশে বসে থাকা সহপাঠীর সাথে আলোচনা করে শনাক্ত করি। 2 নিচের ঘটনাগুলোর কোনটি রাসায়নিক পরিবর্তন এবং কেন সহপাঠীর সাথে আলোচনা কেন সহপাঠীর সাথে আলোচনা করে তা ছকে লিখি, ঠিক আছে। কোন হবে ছকটি, এটা দেখো। ঘটনা: রাসায়নিক পরিবর্তন কি ঘটেছে, কেন এটি রাসায়নিক পরিবর্তন বলে মনে হচ্ছে, আমার মতো করে লিখব। ঘটনা 1 কাগজ পোড়ানো। কাগজ পোড়ানোর কারণে কি কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে? হ্যাঁ, ঘটে। এবার জানি কেন। এর ফলে ছাই, ধোঁয়া ও গ্যাস পাওয়া যায়, যা নতুন পদার্থ। ছাইও একটা নতুন পদার্থ, ধোঁয়াও একটা নতুন পদার্থ, গ্যাসও একটা নতুন পদার্থ। এর জন্য কাগজ পোড়ানোর কারণে রাসায়নিক পরিবর্তন হয়, ঠিক আছে। এবার হচ্ছে কাগজ ছিঁড়ে টুকরো করা, এর কারণে কি কোনো রাসায়নিক পরিবর্তন হয়? না। এর ফলে কোনো নতুন পদার্থ তৈরি হয় না। এটা শুধু কাগজটাকে আমরা ছিঁড়ছি, এর ফলে কি কোনো নতুন কোনো পদার্থ তৈরি হচ্ছে? না। ফল পাকা, হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন ঘটে। এর মাধ্যমে ফলের স্বাদ, গন্ধ ও রং বদলায়, তার মানে রাসায়নিক পরিবর্তন ঘটেছে। আপেল কেটে কিছুক্ষণ রেখে দেবার পর রং পরিবর্তন, হ্যাঁ, এটাও একটা রাসায়নিক পরিবর্তন। এর ফলে আপেল লালচে হয়ে নতুন পদার্থ তৈরি করে। বরফ থেকে পানি হওয়া, এটা কি কোনো রাসায়নিক পরিবর্তন? না, এটি শুধু অবস্থার পরিবর্তন করে, কোনো পদার্থের নয়। চিনির দানা গুঁড়া করা, না, এটিও কোনো রাসায়নিক পরিবর্তন না, কারণ এটি শুধু আকার বদলায়, পদার্থ নয়। কাগজ পোড়ানো কোন ধরনের পরিবর্তন? কাগজ ছিঁড়ে টুকরো করা কোন ধরনের পরিবর্তন? এবার সারসংক্ষেপে জেনে নেই। কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন, কারণ পোড়ানোর ফলে কাগজ ছাই, ধোঁয়া ও গ্যাসে রূপান্তরিত হয়, যা নতুন পদার্থ। অন্যদিকে কাগজ ছিঁড়ে টুকরো করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে শুধু কাগজের আকার বদলায়, কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হয় না। ফল পাকাও একটি রাসায়নিক পরিবর্তন, কারণ ফলের ভিতরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এর স্বাদ, রং ও গন্ধ বদলে যায়। আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে তা লালচে হয়ে যায়, কারণ এতে নতুন পদার্থ তৈরি হয়, তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন। বরফ থেকে পানি তৈরি হওয়া রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এটি একটি অবস্থার পরিবর্তন। যেখানে পানি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেলেও রাসায়নিক গঠন একই থাকে। চিনির দানা গুঁড়ো করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে চিনির কেবল আকার বদলায়, রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। তো আমরা রাসায়নিক পরিবর্তন সম্পর্কে জানলাম। এরপরে আমি যেই প্রশ্নগুলো আছে এগুলো খাতায় উত্তর লিখে দিব। এবার আমরা পড়ব হচ্ছে কি মরিচা। মরিচা পৃষ্ঠা নাম্বার 46। লোহার পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরিচা। মরিচা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। লোহার বিভিন্ন জিনিসের উপর আমরা অনেকদিন রেখে দিলে লালচে টাইপের এক ধরনের মরিচার মতো ধরে, এটাই হচ্ছে মরিচা। জং ধরে আমরা যেটাকে বলি বাংলা ভাষায়, জং ধরে, এটাই হচ্ছে মরিচা, ঠিক আছে। লালচে টাইপ হয়। মরিচা কি কাজ? মরিচা সম্পর্কে ধারণা লাভ করা।
একটা জানালা, মরিচা ধরা জানালার গ্রিল, এগুলো দরজার কবজা, মরিচা ধরা দরজার কবজা, যে দেখো কেমন উপরে একটা কেমন ভাব। যা করতে হবে, 1, কয়েকটি দল গঠন করি। 2, আমাদের শ্রেণীকক্ষের ভেতরে লোহা তৈরি কোনো পদার্থ যেমন জানালার গ্রিল, দরজার কবজা আছে কিনা সেগুলো খুঁজে বের করি। ঠিক আছে, আমরা লোহা দেখলেই বুঝতে পারবো মরিচা ধরেছে কিনা। ঠিক আছে, বুঝতে পেরেছো? লোহা টোহা আশেপাশে দেখলেই আমরা দেখবো কত কিছুতেই মরিচা ধরে আছে, কাচিতেও ধরে অনেক সময়। ঠিক আছে, এবার 3, সেই লোহার পদার্থগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। আরেকটা ছক চলে এসেছে, লোহার পদার্থগুলোর পর্যবেক্ষণ ফলাফল। এমন কোনো লোহার তৈরি পদার্থ কি পেয়েছো যার উপরে লালচে বা খয়েরি রঙের একটি আবরণ রয়েছে? হ্যাঁ, এই যে দেখো পেয়েছি আমি। এই যে দেখো আমার এই চাবির রিংগুলোতে দেখো কিভাবে মরিচা ধরেছে, কি অবস্থা হয়েছে। এটা নতুন চাবির রিং, এটাতে কোনো মরিচা নেই, কিন্তু এটাতে মরিচা আছে, পেয়েছি আমি। ঠিক আছে, এবার দেখি। হ্যাঁ, পেয়েছি অনেক আগের লোহার একটি কড়াই। এখানে আমি কড়াইয়ের কথা লিখেছি, আসলে আমি চাবির রিং এইমাত্র পেলাম। যে আবরণ রয়েছে তার কি কোনো নাম আছে? প্রয়োজনীয় সহপাঠী বা শিক্ষকের সহায়তা নেই। জং বা মরিচা। এই আবরণ কি সরানো সম্ভব? সিরিজ কাগজ দিয়ে ঘষে কিছুটা সম্ভব, তবে পুরোটা নয়। এই যে দেখো এখানে যে চাবির রিংটি আছে, এটা কিছুটা আমরা ঘষে সরাতে পারবো, পুরোটা কখনোই আগের মতো পরিষ্কার সম্ভব না। এটা কি ধরনের পরিবর্তন? এটি একটি রাসায়নিক পরিবর্তন। মরিচা একটি রাসায়নিক পরিবর্তনের ফল। ঠিক আছে, সারসংক্ষেপ, লোহার উপাদান দিয়ে পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে স্তরটি দেখতে পেলাম তা হচ্ছে জং বা মরিচা। লোহার উপর মরিচা তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এবার আমরা জানি মরিচা ধরার কারণ। লোহার বস্তুতে কেন মরিচা ধরে, এটার উত্তরটাও আমরা খাতায় পরবর্তীতে দিয়ে দিব। কাজ, মরিচা ধরার কারণ অনুসন্ধান। কি কি দরকার? একটি প্যারেক, ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরো, তেল বা মোবিল। এই যে এখানে প্যারেক দেখো টিস্যুর উপরে রাখার ফলে কি হয়েছে, ছবিতে দিয়েছে। 2টি প্যারেক সংগ্রহ করি, 2টা প্যারেক লাগবে আমাদের। একটি প্যারেক ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরোর মধ্যে জড়িয়ে একটি নিরাপদ স্থানে রেখে দেই। টিস্যু বা কাপড়টিকে নিয়মিত পানি দিয়ে ভেজা অবস্থায় রাখি, ভিজিয়ে রাখতে হবে সবসময়। অন্য প্যারেকটিতে তেল, মোবিল, গ্রিস, পেট্রোলিয়াম জেলি জাতীয় যে কোনো একটি পদার্থ ভালো করে প্রলেপ দিই। প্যারেক 2টি পাশাপাশি রেখে দেই। এবার কিছুদিন পর প্রতিদিন একবার করে পরপর 3 দিন পর্যবেক্ষণ করি এবং নিচের ছকটি পূরণ করি। এবার আমরা প্রতিদিন একবার করে পরপর 3 দিন পর্যবেক্ষণ করবো আর এই ছকটি পূরণ করব। বাসায় তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। দিন, প্রথম দিনের পর ভেজা টিস্যু দিয়ে মোড়ানো প্যারেক আর এটা পেট্রোলিয়াম জেলিতে মোড়ানো প্যারেক। প্যারেকের গায়ে হালকা কালচে ছোপ দেখা যেতে পারে, কোনো পরিবর্তন নাই, আগের মতোই সুন্দর ঝকঝকে। দ্বিতীয় দিনের পর প্যারেকের হালকা লালচে স্তর দেখা যাবে, কোনো পরিবর্তন নেই, আবার আগের মতোই আছে। ঠিক আছে, আগের মতোই উজ্জ্বল। তৃতীয় দিনের পর প্যারেকের অনেকটা অংশ লালচে মরিচায় ঢেকে যাবে। 3 দিনেই দেখো মরিচা হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে তেল দিয়ে রাখলে বা পেট্রোলিয়াম জেলি দিয়ে রাখলে, একটু গ্রিস দিয়ে রাখলে আমার মরিচা থেকে রক্ষা করা সম্ভব, আমাদের প্রয়োজনীয় জিনিস। তৃতীয় দিন দেখছি একটি প্যারেক মরিচা ধরেছি, কিন্তু অন্যটায় কিছু হয়নি। তাহলে আমরা কি বুঝলাম? এবার সারসংক্ষেপ দেখি। এই কাজের মাধ্যমে মরিচা পড়ার কারণ সম্পর্কে আমরা জানতে পারি। একটি প্যারেক ভেজা টিস্যু বা কাপড়ে রেখে প্রতিদিন ভেজা রাখা হয় যাতে তা সহজে বাতাস ও পানির সংস্পর্শে আসে। অন্য প্যারেকটি তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা হয় যাতে বাতাস বা পানি না লাগে। 3 দিন পর্যবেক্ষণের পর দেখা যায় ভেজা প্যারেকে মরিচা পড়েছে, কিন্তু তেল, মোবিল, গ্রিস, পেট্রোলিয়াম জেলির প্রলেপ দেওয়া প্যারেকে তেমন মরিচা ধরেনি। মরিচা ধরার কারণ সম্পর্কে আরও কিছু জানি। লোহায় মরিচা পড়ার পেছনে পানি বা জলীয় বাষ্পের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহা যখন বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। কিসের কারণে? জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, তখন কি হয়? মরিচা হয়। দেখো, অক্সিজেন প্লাস জলীয় বাষ্প প্লাস লোহা সমান সমান মরিচা। কি কি? অক্সিজেন, জলীয় বাষ্প, লোহা, মরিচা। ওকে, মরিচার ক্ষতিকর প্রভাব ও তা রোধের উপায়। এবার মরিচার ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে জানি। মরিচা তৈরির ফলে
প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু ধীরে ধীরে ক্ষয় হয়ে কোনো এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, তাই লোহা জাতীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হবে। মরিচা পড়ার কারণে জিনিসটা আস্তে আস্তে ক্ষয় হয়ে ধীরে ধীরে কি হবে, ধ্বংস হয়ে যাবে। যে দেখো টিনের চালটা নষ্ট হয়ে গেছে, লাইটটা নষ্ট হয়ে গেছে, প্লেটটা নষ্ট হয়ে গেছে, চামচটা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, এটা ব্যবহারও করা যায় না। কিভাবে মরিচা রোধ করা যায়? কাজ: প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করার উপায় শনাক্তকরণ। যা করতে হবে: 1. শ্রেণীতে কয়েকটি দল গঠন করে আলোচনার মাধ্যমে মরিচা রোধের উপায় খুঁজে বের করি। 2. আলোচনা শেষে এককভাবে নিচের ছকটি পূরণ করি। এই ছকটি আমি অলরেডি পূরণ করে নিয়েছি। 1. দেখো মরিচা রোধের উপায় কি? লোহার উপর রঙের প্রলেপ দেওয়া। 2. লোহার উপর তেল বা গ্রিজ লাগানো। 3. লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া। 4. লোহার জিনিস সবসময় শুকনো জায়গায় রাখতে হবে। সারসংক্ষেপ: প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হলে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শ থেকে লোহার তৈরি বস্তুকে দূরে রাখতে হবে। মরিচা রোধার উপায় সম্পর্কে আরও কিছু জানি। মরিচা রোধ করার প্রধান উপায় হলো লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে দূরে রাখা, কারণ লোহা, জলীয় বাষ্প এবং অক্সিজেন একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা লোহার অক্সাইড নামক উপাদান তৈরি হয়। এটি ধীরে ধীরে লোহার ক্ষয় ঘটায়। এই মরিচা প্রতিরোধ করার জন্য তেল, গ্রিজ বা মোবিল লাগানো যেতে পারে। লোহার উপর রঙের স্তর অথবা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া যায়। এই প্রলেপ অক্সিজেন ও জলীয় বাষ্পকে সরাসরি লোহার সংস্পর্শে আসতে বাধা দেয়, ফলে লোহার মরিচা প্রতিরোধে এসব প্রলেপ সাহায্য করে। এছাড়া লোহার পরিবর্তে মরিচা প্রতিরোধী বিশেষ ধরনের ইস্পাত, স্টেনলেস স্টিল ব্যবহার করা যেতে পারে। লোহার জিনিসে রং করে দিলে সহজে মরিচা ধরে না কেন? কারণ রং একটি প্রলেপ তৈরি করে, তাই অক্সিজেন বা জলীয় বাষ্প লোহার সাথে মিশতে পারে না। তো আমাদের এই পুরোটা অধ্যায় রিডিং পড়া শেষ এবং টুকটাক যেই প্রশ্নগুলো দেয়া আছে উত্তর করা শেষ। এরপরে আছে অনুশীলনী, এটা আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের করে দেখাবো।